হ্যালো মারিনার্স, আমাদের এই সিজনের আইএসএলের স্টার্টিংটা যতটা ভালো ছিল, বাই দি এন্ড অফ ডিসেম্বর কিন্তু আমাদের পারফরমেন্স একদমই সেরম ছিল না। আর উল্টে ভীষণ বাজে অবস্থা হয়ে গেছিল পুরো টিমের। যেখানে আমরা কেরালার কাছে আগে কোনো দিন হারিনি, ওখানে কেরালা আমাদের যুব ভারতীতে এসে হারিয়ে দিয়ে গেল, টোটালি আউটপ্লেড করে দিয়ে গেল। তারপর আমরা গোয়ার কাছেও 4টে করে গোল খেলাম, এরমভাবে হারলাম। আর অনেক অনেক বাজে পারফরমেন্সেস ছিল আমাদের। এফসি কাপ থেকে আমরা গ্রুপ স্টেজ থেকেই নকড আউট হয়ে গেলাম, জোনাল সেমিফাইনাল তো দূরের কথা। আর এরপরেই আমরা সবাই আস্তে আস্তে বুঝে গেছিলাম যে চেঞ্জ খুব তাড়াতাড়ি দরকার। আর নো হেড টু জোয়ান ফার্নান্ডো, কিন্তু জোয়ান ফার্নান্ডোর ফুটবল তখন আর চলছিল না। এত অ্যাটাকিং স্টাইল অফ প্লে একদম কাজ করছিল না আমাদের টিমের জন্য। এই জন্য জোয়ান ফার্নান্ডো সরে যাওয়ার পরে আমাদের এখানে কে কোচ হিসেবে আসলো? অ্যান্টোনিও লোপেস হাভাস। হাভাস রিটার্ন করার পরে কী কী করলো এটা নিয়ে তো অবশ্যই আমরা ডিটেলসে কথা বলবো, কিন্তু এর আগে আমরা জেনে নিই যে হাভাস মোহনবাগানের জন্য আগে কি করেছে, এর একটা শর্ট রিক্যাপ। হাভাস কিন্তু সেই কোচ যে ইনগ্রাল আইএসএল এর সিজনে প্রথমবার একটা টিমকে চ্যাম্পিয়ন করেছিল। তখন যে টিম ছিল এটিকে, সেই টিমটাই কিন্তু হাভাস চ্যাম্পিয়ন করেছিল, আর ওটাই ছিল আইএসএল এর প্রথম চ্যাম্পিয়ন। 15ই মার্চ 2020-তে হাভাস কন্ট্রাক্ট সাইন করে মোহনবাগান সুপার জায়েন্টের সাথে। আর ফার্স্ট সিজনেই হাভাস সেকেন্ড পজিশনে ছিল লিগ টেবিলে, জাস্ট মুম্বাইয়ের পেছনে, আর সেটাও হেড টু হেড পয়েন্ট ডিফারেন্সের জন্য। আর হাভাস প্লে অফসের ফাইনালেও গেছিল, কিন্তু ফাইনাল ম্যাচটা জাস্ট 2-1 হেরে গেছিল। তো হাভাস মোহনবাগানে আসার ফার্স্ট সিজনেই এত কিছু করে দিয়েছিল, তাই জন্য তাকে আরেক সিজন এই কন্ট্রাক্ট এক্সটেনশন দেওয়া হয়েছিল, কিন্তু পুরো পারফরমেন্সের জন্য হাভাস রিজাইন করে দিয়েছিল। তারপর 2023-এর জুনে হাভাস আবার মোহনবাগান সুপার জায়েন্টসে রিটার্ন করে। হ্যাঁ, জুনে। কারণ হাভাস প্রথমে আমাদের মোহনবাগানে এসেছিল অ্যাজ এ টেকনিক্যাল ডিরেক্টর, আর তারপর জোয়ান ফার্নান্ডো ছেড়ে দেওয়ার পরেই হাভাসকে 3rd জানুয়ারিতে অ্যাজ অ্যান হেড কোচ অ্যাপয়েন্ট করা হয়। আর যখন হাভাস এসেছিল আমাদের সিচুয়েশনটা ভীষণ খারাপ ছিল। আমরা আইএসএলে কিরমভাবে হারছিলাম সেটা তো আপনাদের বললামই একটু আগে। তার সাথে আমরা সুপার কাপেও বাজেভাবে হিউমিলেটেড হয়ে নক আউট হয়েছিলাম। তারপরেই হাভাস এসেছিল, আর তার প্রথম ম্যাচ ছিল ইস্ট বেঙ্গলের সাথে, ডার্বি ম্যাচ। এটা কোনো দিন ইজি নয়, কিন্তু হাভাস এতটাই কনফিডেন্ট ছিল যে হাভাস বলেছিল আমি ইস্ট বেঙ্গলের সাথে কোনো দিন ম্যাচ হারিনি, হারবো না। আর ঠিক তাই হলো। আমরা ম্যাচ হারলাম না, কিন্তু জিতলামও না, ওটা ড্র হলো। আর যে ম্যানেজারটা সিজনে মাঝখানে এসেছে, তার প্রথম ম্যাচ হিসেবে ড্রটা খুব একটা খারাপ জিনিস নয় ডার্বিতে। আর ওই ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গল ফেভারিটস ছিল, কিন্তু এইবারেই ব্যাপারটা হচ্ছে তারপর হাভাস কী করে পুরো খেলা ঘুরিয়ে দিল। শুধু আমাদের টিমের না, গোটা আইএসএল শকড হয়ে গেল। এরপরে হাভাস হায়দ্রাবাদকে তো হারালোই, কিন্তু তারপর গোয়াতে গিয়ে গোয়াকে 1-0-তে হারিয়ে আসলো। এটা খুব বড় ব্যাপার ছিল, কেন তার আগে গোয়া আনডিফিটেড ছিল। যে ম্যানেজার সিজনের মাঝখানে এসছে, সেই ম্যানেজার জাস্ট 2টো ম্যাচ খেলার পরেই, তার মধ্যে একটা আবার ডার্বি, সে যে টিমটা আনডিফিটেড তাকে ওদের বাড়িতে গিয়ে হারিয়ে আসলো। আর ঠিক ওটাই না, নর্থ ইস্ট ইউনাইটেড যে টমি জুরিচকে আনার পর ভালো রান দিচ্ছিল, সেটাও শেষ করে দিল লোপেস হাভাস, যখন ওরা আমাদের এখানে এসে 4-2-তে হারলো। আর তারপর ডার্বিতে আমরা ইস্ট বেঙ্গলকে 3-1-এ হারালাম, যেখানে 3টে গোল আমরা ফার্স্ট হাফেই করে খেলা শেষ করে দিয়েছিলাম। আর তারপর আমরা কেরালার সাথে আমাদের হারের রিভেঞ্জ নিলাম, যখন আমরা কেরালাতে গিয়ে 4-3-তে কেরালাকে হারালাম। এটা তো ছিল ওর আসার পারফরমেন্সেস, কিন্তু এবারে আমরা ডিসকাস করব যে কেন এই পারফরমেন্সটা ও দিতে পারলো, কি এমন ও চেঞ্জ করলো যে আমাদের খেলা A to Z চেঞ্জ হয়ে গেল। যেখানে আমরা একটা ম্যাচ ঠিক করে জিততে পারছিলাম না, ওখানে হাভাস আসার পরে আমরা একটা ম্যাচও হারিনি। এটা নিয়ে আমরা এক্ষুনি ডিসকাস করব। ফার্স্ট অফ অল হলো যে হাভাস একটা খুব ডিফেন্সিভ মাইন্ডেড কোচ। হ্যাঁ, ওর রেজাল্ট দিয়েছে উল্টো, খুব অ্যাটাকিং, কিন্তু ওর ডিফেন্সিভ মাইন্ডেড কোচ। কিন্তু মোহনবাগানে আসার পরে ওর কিন্তু খেলার অ্যাপ্রোচটা অনেক চেঞ্জ হয়ে গেছে। ও যেরমভাবে খেলা তো পুরো ডিফেন্সিভ, ও এখনও ডিফেন্সিভ খেলায়, কিন্তু অতটা ডিফেন্সিভ ও খেলায় না। আর ও যে ডিফেন্সিভ খেলাটা খেলায়, ওটার আমি একদম 100% সাপোর্টে। কারণ আমাদের মেন প্রবলেম ছিল ডিফেন্সে, অ্যাটাকে কিন্তু খুব একটা প্রবলেম ছিল না। অ্যাটাকটা জোয়ান ফার্নান্ডো ভালোই গুছিয়েছিল, ওর ডিফেন্সটা ভালো বোঝাতে পারেনি। আমাদের ডিফেন্সে আপনি যদি জোয়ান ফার্নান্ডোর সময় শেষের দিকে খেলা দেখেন, কোনো অর্গানাইজেশন ছিল না। আর ডিফেন্স একটা প্লেয়ার করতে পারে না, ডিফেন্সে একটা প্রপার লাইন তৈরি করতে হয়। যতক্ষণ একটা ডিফেন্স অর্গানাইজড হবে, একটা প্রপার লাইন তৈরি করবে, জোনাল মার্কিং হবে, ততদিন কিন্তু ডিফেন্স ফ্লাকচুয়েট হবেই হবে। আর এইটাই ছিল আমাদের টিমে মেজর প্রবলেম, যার জন্য আমরা এত গোল খাচ্ছিলাম। হাভাস আসার পরে কিন্তু আমাদের গোল খাওয়াটা একদম বন্ধ হয়ে গেছে প্রায়। কেন হয়েছে? কারণ ও ডিফেন্সকে এত সুন্দর করে অর্গানাইজড করেছে।
কিন্তু ডিফেন্সকে অর্গানাইজড করার সাথে হাবাস কি করেছে, ও অ্যাটাকটাকেও সামলেছে। আপনারা যদি দেখেন আমরা কিন্তু হাওয়াস আসার পরে অনেক কটা মানে ম্যামথ গোল দিচ্ছি। আমরা কেরালাকে 4টে করে গোল দিলাম, ইস্ট বেঙ্গলকে 3টে গোল দিলাম, জামশেদপুরকে 3টে গোল দিলাম, নর্থ ইস্টকেও 4টে গোল দিলাম। আমরা এত 3টে-4টে করে গোল দিচ্ছি ম্যাচে হাওয়াস আসার পরে। এটা কিন্তু খুব স্ট্রেঞ্জ ব্যাপার, কারণ হাওয়াস অ্যাটাকিং খেলায় না, খুব ডিফেন্সিভ কোচ, তাই তো। ও যেটা করেছে, আমাদের অ্যাটাক আগে থেকেই ছিল, আমাদের স্লাইট ইমপ্রুভমেন্টের দরকার ছিল, সেটা কেউ এনে দিয়েছে। আর সেটা কি সেটা সব থেকে বড় জিনিসটা হলো স্ট্রাইকারটাকে ফিক্স করেছে, কামিন্সকে আর সাদিকুকে। একটা কোচের যে কত বড় ইম্পর্টেন্স থাকে একটা প্লেয়ারের ওপরে, এইটা হাবাসের আসার পর বোঝা যায়। সাদিকু আর কামিন্সের কিন্তু পুরো খেলা চেঞ্জ হয়ে গেছে হাবাসের আসার পরে। যেখানে সাদিকু আর কামিন্স একদম গোলই পেত না, একদম খেলতেই পারতো না, ওখানে দুজনেই গোল পাচ্ছে। কামিন্স যার জন্য ওয়ার্ল্ড কাপ খেলেছিল, ওই পারফরমেন্সটা আবার দেওয়া শুরু করেছে, যেখানে ও ড্রপ ব্যাক করে ফলস 9-এ, আর তারপর ও অ্যাজ আ স্ট্রাইকার খেলে ফক্স ইন দ্য বক্স। আপনি যদি এটা নিয়ে ডিটেলসে দেখতে চান, আমি লিঙ্ক আই বাটনে দিয়ে দিয়েছি, আপনারা ক্লিক করে দেখতে পারেন কামিন্স কি করে ভালো খেলছে, ওটা নিয়ে আমি ডিটেলসে কথা বলেছি। আর তারপর সাদিকু যে একটা গোল পোচার, ওর যে এই হিডেন ট্যালেন্টটা আছে যেটাকে ইউটিলাইজ করা হয়নি, যার জন্য ইউরোর এত বড় গোল স্কোরার আলবেনিয়ার হয়ে, সেইটাকেও হাবাস ইউটিলাইজ করেছে। আপনারা যদি দেখেন, ও কিন্তু সব ম্যাচ কামিংসে খেলাচ্ছে না বা সব ম্যাচ সাদিকুকে খেলাচ্ছে না, ওর ট্যাকটিক্স হিসেবে খেলাচ্ছে। ওর যে স্ট্র্যাটেজি আছে সেই হিসেবে কোন প্লেয়ার ফিট হচ্ছে তাকে খেলাচ্ছে। আর সাদিকু কেন ভালো খেলছে এটা নিয়েও আমি বানিয়েছি ভিডিও, আই বাটনে দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। আর স্ট্রাইকারের পরে আমাদের যে আরেকটা সমস্যা ছিল সেটা হচ্ছে মিডফিল্ড। আমরা মিডফিল্ডটা এতটাই বাজে করে দিয়েছিলাম যে আমরা বল রাখতে পারছিলাম না, জমা দিয়ে আসছিলাম, পজিশন রাখতে পারছিলাম না, কিচ্ছু করতে পারছিলাম না। আমাদের মিডফিল্ডে মিড ব্লক কোনো খেলাই ছিল না। তো ওখানে হাবাস কি করলো, একটা খুব বড় কন্ট্রোভার্সিয়াল ডিসিশন নিল, ওটা ছিল হুগো বুমোকে বাদ দিয়ে জনি কাউকোকে আবার নিয়ে আসা স্কোয়াডে। আর সেটাতে অনেক ফ্যান্সদের খুব খারাপ লেগেছিল, কারণ আমরা হুগো বুমোর সাথে খুব ইমোশনালি কানেক্টেড। কিন্তু ওর এই কাজটা কিন্তু সাকসেসফুল হলো। জনি কাউকো এসে আমাদের পুরো মিডফিল্ডে খেলা ঘুরিয়ে দিল। জনি কাউকো যবে থেকে এসছে আমাদের মিডফিল্ডে যেটা প্রবলেম ছিল সেটাও শেষ হয়ে গেছে। ওটা নিয়েও আমি ডিটেলসে ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। আর এর পরে প্রবলেম হাবাসে ছিল যে হোল্ডিং মিডফিল্ডার, যেটা নিয়ে আমি এর আগেও অনেকবার কথা বলেছি যে হোল্ডিং মিডফিল্ডে একটা টিমে না থাকলে কোনোদিন ভালো পারফরমেন্স আসবে না। যেখানে জনি কাউকো একটু তো ওকে উঠে খেলতেই হবে, যদি ওই হোল্ড করে আমাদের টিম অপোজিশনে ফাইনাল থার্ডে কোনোদিন ঢুকতেই পারতো না। এবার তাহলে হোল্ডিং মিডফিল্ডারটা কে হবে? অভিষেক সূর্যবংশী যে পারফরমেন্সেস দিয়েছে মানে এক্সট্রা অর্ডিনারি। আর ওকে যে হাবাস এই সুযোগটা দিল তাতে আমরা সবাই খুব গ্রেটফুল। আর ও যে এরকম পারফরমেন্সেস দিতে পারছে। সূর্যবংশীকে আমি সুপার কাপ থেকে ওর ব্যাপারে কথা বলেছিলাম যে সূর্যবংশী এই ছেলেটা খুব প্রমিসিং, এ খেলানো উচিত। আর তারপরে ওর রিসেন্ট পারফরমেন্সেস পরে আমি ওকে নিয়েই ডিটেলসে ভিডিও বানিয়েছি, কারণ ও পুরো ডিজার্ভ করে, সেটাও আই বাটনে দিয়ে দিয়েছি, আপনারা ওটা দেখুন। কারণ ওর পারফরমেন্স খুব ভালো ইয়াংস্টারদের মধ্যে। আর এটা মাথায় রাখতে হবে, হাবাস আসার আগে কিন্তু আইএসএল আগে একটাও ম্যাচ খেলেনি। ওখান থেকে এখানে যেখানে থাপা গ্লেন মার্টিন্সের মতো প্লেয়ার হোল্ডিং মিডফিল্ড খেলতে পারছিল না, সেখানে সূর্যবংশী খেলতে পারছে। আর হাবাস সেটা দেখতে পেরেছে, একটা প্লেয়ারকে কোন পজিশনে কিরমভাবে খেলানো উচিত, এটাই হচ্ছে একটা কোচের সব থেকে বড় কর্তব্য। আর হাবাস আসার পরে এই জন্যেই আমাদের পুরো চেঞ্জ হয়ে গেছে খেলা, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। সুভাশিস বোস বলেছে আমরা সেই জিনিসটা ফিল করতে পারছি, আমাদের টিমে আবার একতাটা এসছে, যেটা জুয়ান ফার্নান্ডোর শেষের দিকে অতটা ছিল না। সেটার জন্য আমাদের পারফরমেন্সেস এত ইমপ্রুভ হয়েছে। এবার তাহলে কি হাবাস সব জিনিস ঠিক করছে? প্রায়। দেখুন, আমি কাউকে ক্রিটিসাইজ তো করছি না, কিন্তু হাবাসের মতো খুব ভালো কোচ, মানে হাবাস যদি না আসতো আমরা আইএসএল লিগ টেবিলে ফার্স্ট পজিশন আর সেকেন্ড পজিশন নিতে পারতাম না, শিল্ড জেতার কথা আমরা ভাবতেও পারতাম না। কিন্তু প্রত্যেকটা লোকেরই প্রোজ আর কনস দুটোই থাকে। আপনাদের প্রোজ তো বলে দিলাম যে হাবাস কি ভালো করেছে। এবার হাবাসের কোন জিনিসটা খুব একটা ভালো নয় আমি সেটা নিয়েও আপনাদেরকে বলবো, কারণ আমি A to Z সব জিনিস কভার করছি। ও যেটা করেছে সেটা ভালো হোক কি খারাপ। আর সবার আগে নাম আসে মনবীর সিংয়ের। মনবীর সিং একটা রাইট উইঙ্গার, ওকে খেলাচ্ছে লেফট উইঙ্গার হাবাস। মানে হাবাস চাইছে মনবীর রাইট উইংও খেলুক আর লেফট উইংয়ে খেলে ডিফেন্সও করুক। এবার এতে প্রবলেম এটা যে মনবীর সিং লেফট উইংয়ে অতটা এফেক্টিভ না, নাই ও ডিফেন্সে অতটা এফেক্টিভ, নাই ও অ্যাটাকে অতটা এফেক্টিভ, কারণ ও লেফট ফুটের প্লেয়ারই নয়। এই জন্য দেখবেন যখন মনবীর লেফট উইংয়ে যায় সব প্লেয়াররা লেফট উইং থেকেই ঢোকে, কারণ ওটা ওদের ইজি হয়ে যায়। আর এটা মনবীরের দোষ না, ও
ও রাইট উইংয়ে যখন খেলে আমাদের টিম এক্সেপশনাল খেলে। রাইট উইংয়ে মনবীর, লেফট উইংয়ে লিস্টন কোলাসো, ডেডলি কম্বিনেশন। আর এটা ও কেন করছে এটাতেও আমি ডিটেলসে বানিয়েছি ভিডিও, এই প্রবলেমটাকে নিয়ে স্পেসিফিক্যালি, ওটা আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখতে পারেন। আর আশিস রায় কি যে রাইট উইংয়ে খেলানো, অ্যাকচুয়ালি রাইট উইং নাও, রাইট উইং ব্যাকে খেলে। আর আশিস রায় ওর পারফরমেন্স অনেক ইমপ্রুভ করেছে আগের চেয়ে, আমরা ওর বিরুদ্ধে কিছু বলছি না, কিন্তু আমরা যদি অমনদীপকে খেলাই তাহলে আমাদের এই প্রবলেমটাই সলভ হয়ে যাবে। আমাদের যে বাঁদিকে খেলাতে হচ্ছে মনবীর সিংকে রাইট উইংয়ে খেলিয়ে আমরা যদি লেফট উইংয়ে লিস্টন কোলাসোকে তুলে দিয়ে যখন আমাদের অ্যাটাক করার পরিস্থিতি হচ্ছে না, কারণ হাবাস লিস্টন কোলাসোকে একটা রিজনের জন্যই তুলছে, সেটা হচ্ছে ও যখন অ্যাটাক করবে না লিস্টনকে তুলে নিয়েছে, তখন আমরা অমনদীপকে খেলাতে পারি লেফট উইং ব্যাকে। তাতে কি হবে, আমাদের এই প্রবলেমটাই আসবে না যে লেফট দিয়ে মনবীর খেললে সব প্লেয়াররা ঢুকে যাচ্ছে, আর সবথেকে বড় কথা মনবীর রাইটে না খেললে আমাদের রাইট উইংটা নষ্ট হচ্ছে। আশিস রায়ের সাথে তো মনবীর সিংয়ের তুলনা হয় না। আরেকটা জিনিস হচ্ছে যে আব্দুল সামাদের রোল। আব্দুল সামাদ যে কতটা এফেক্টিভ প্লেয়ার সেটা আমরা জানি, কিন্তু যে প্লেয়ার খুব ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সে খেলে, যেরম আব্দুল সামাদ, তারপর হুগো বুমো, এদেরকে কিন্তু, তারপর লিস্টন কোলাসো, এদেরকে কিন্তু হাবাস খুব একটা পছন্দ করছে না। সেটা যে কেউ মোহনবাগানে খেলা দেখলেই বুঝতে পারবে। এবার এটার আমি আগেনস্টে কিছু নেই যে হাবাস এটা কেন করছে, ও কোচ, ওর ডিসিশন নিচ্ছে, আমাদের রেজাল্ট দিচ্ছে, আর ওর রেজাল্টেও আমি খুব হ্যাপি আছি। কিন্তু এই কিছু জিনিস যেগুলো একটু ডাউটেবল লাগছে, আমি সেগুলো আপনাদের কাছে শেয়ার করছি, কারণ আমি A to Z পিকচার শেয়ার করছি হাবাস আসার পরে কী ও করেছে আমাদের ক্লাবের জন্য। আর এটা ছাড়া বাকি সব জিনিসটাও এক্সেলেন্ট করেছে, মানে ভাবা যায় না এতটা কাজও করে দেখিয়েছে। এক্সেপশনাল জিনিস করিয়েছে হাবাস আসার পরে। আমাদের প্লেয়ারদের সব থেকে বড় কথা, পুরো মেন্টালিটি আর বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। আমরা এত সুন্দর একটা চ্যাম্পিয়ন মেন্টালিটি নিয়ে খেলছি এবারে, যার জন্য কেরালা ব্লাস্টার্সের নিজের কোচ বলেছে এবারে মোহনবাগানে শিল্ড জিতবে, মোহনবাগানই ISL চ্যাম্পিয়ন হবে, কারণ ওরাও এই মেন্টালিটি আর বডি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছে যে হাবাস আসার পর আমাদের কী চেঞ্জ হয়েছে। আর আশা করছি হাবাস এরামই পারফরমেন্সেস দিতে থাকবে, আর আমরা এবারে ISL শিল্ডও জিতবো আর ISL চ্যাম্পিয়নও হব। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটাকে লাইক করে। আর এই ভিডিওতে আমি যা বললাম এতে আপনার কি মতামত আপনি প্লিজ কমেন্টে সেটা শেয়ার করুন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আনটিল নেক্সট টাইম, জয় মোহনবাগান।